একটু পরিসংখ্যানের দিকে তাকালেই চোখ কপালে ওঠার জোগাড় হবে। একদিকে দেখুন সম্পূর্ণ নতুন একটা সত্তা ককরোচ জনতা পার্টি, যাদের ফলোয়ার রাতারাতি ৯৫ লক্ষ বা 9.5 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আর অন্যদিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির ফলোয়ার ৮.৭ মিলিয়ন এবং কংগ্রেসের ৬ মিলিয়ন। মানে ভাবা যায় কোনো আইটি সেল নেই, কোটি কোটি টাকার ফান্ডিং নেই, কোনো পূর্ব পরিচিতিও নেই, অথচ এই অচেনা পেজটা প্রতিষ্ঠিত দলগুলোকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা কোথায় জানেন? একটা বিশাল বড় শূন্য। একদম তাই। প্রায় ১ কোটি ফলোয়ার থাকা সত্ত্বেও এই দলটির 0 বা 0 জন বিধায়ক রয়েছে, 0 জন সাংসদ, আর এরা জীবনে কোনোদিন কোনো নির্বাচনেই অংশ নেয়নি। একদিকে এত বড় একটা ডিজিটাল সাম্রাজ্য, আর বাস্তব দুনিয়ায় আইন প্রণয়নের ক্ষমতা একেবারে শূন্য। সত্যি এক অদ্ভুত কন্ট্রাস্ট, তাই না? আর এই ম্যাজিকটা করতে তাদের কতগুলো পোস্ট লেগেছে শুনবেন? সর্বোচ্চ ৫০ থেকে ৫৬টা। মানে জাস্ট ৫০-৫৬টা ইনস্টাগ্রাম পোস্ট করেই তারা বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাকে টপকে গেছে। যেখানে প্রথাগত দলগুলো কোটি টাকা খরচ করে ক্যাম্পেইন করছে, সেখানে শুধু সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আর অর্গ্যানিক রিচকে কাজে লাগিয়ে এত কম সময় এমন রেকর্ড রীতিমতো অবিশ্বাস্য একটা ব্যাপার। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই অদ্ভুত জিনিসটা আসলে কি? আমাদের দ্বিতীয় পয়েন্ট, হোয়াট ইজ সিজেপি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা কোনো রেজিস্টার্ড বা নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং একে বলা যায় একটা স্যাটাইরিক্যাল অনলাইন মুভমেন্ট বা ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন। এরা প্রথাগত রাজনৈতিক ভাষণের ধার ধারে না, এদের মূল অস্ত্র হল হিউমর, ব্যঙ্গ আর মিম। আর সত্যি বলতে আজকের জেনজি বা বর্তমান প্রজন্মের কাছে লম্বা চড়া ভাষণের চেয়ে একটা তীক্ষ্ণ মিম কিন্তু অনেক বেশি কার্যকরী। আর ঠিক এই সাইকোলজিটাই এখানে কাজে লাগানো হয়েছে। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটার কথা তো আমাদের সবারই জানা, তাই না? সেই কথাটাকে একটু ঘুরিয়ে, একটু ব্যঙ্গের ছাঁচে ফেলে এরা নিজেদের পরিচয় দিচ্ছে ঠিক এভাবে: যুবকদের একটি রাজনৈতিক ফ্রন্ট, যুবকদের দ্বারা, যুবকদের জন্য। কোটি কোটি ফলোয়ারের কাছে এটাই তাদের মূল আইডেন্টিটি। তবে মিম বানাচ্ছে মানেই যারা শুধু ইয়ার্কি মারছে তা কিন্তু নয়। একটু খেয়াল করলেই দেখবেন আধুনিক মিম কালচারকে ঢাল হিসেবে ব্যবহার করে এরা অত্যন্ত সিরিয়াস কিছু ইস্যু নিয়ে কথা বলছে। যেমন ধরুন বেকারত্ব, একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুব সমাজের জমে থাকা হতাশা, আর পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি বা রাজনৈতিক জবাবদিহিতার অভাব। দেশের বর্তমান পরিস্থিতিতে চাকরি না পাওয়া বা পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন ফাঁসের মতো ঘটনাগুলো নিয়ে তরুণদের মনে যে তীব্র ক্ষোভ জমছে, সেটাকেই তারা মিমের মোড়কে একেবারে পারফেক্টলি তুলে ধরছে। এবার আসা যাক আমাদের ৩ নম্বর পয়েন্টে, দ্য ককরোচ অরিজিন। হঠাৎ করে এমন আরশোলা নাম কেন? একটা অপমান কিভাবে আস্ত একটা আন্দোলনের রূপ নিল, চলুন দেখি। পুরো ড্রামাটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার একটা তীব্র কটাক্ষ থেকে। কোনো একটা রাজনৈতিক বিতর্কের সময় দেশের বেকার যুবকদের ককরোচ বা প্যারাসাইট অর্থাৎ আরশোলা বা পরজীবী বলে অপমান করা হয়েছিল। কিন্তু এর রিয়াকশনটা হলো একেবারে উল্টো। রেগে গিয়ে প্রতিবাদ করার বদলে যুব সমাজ এই অপমানজনক শব্দটাকেই একটা মেডেল বা সম্মানসূচক ব্যাজ হিসেবে লুফে নিল। আর তারপর মিম কালচারের হাত ধরে শুরু হলো এক অভিনব ডিজিটাল প্রতিবাদ। সবাই তো ভাবছে এত বড় একটা কাণ্ড ঘটাচ্ছে কারা? তাই আমাদের ৪ নম্বর পয়েন্ট, দ্য ম্যান বিহাইন্ড ইট। চলুন এই ভাইরাল বিস্ফোরণের নেপথ্যের কারিগরের পরিচয়টা জেনে নেওয়া যাক। এই বিশাল মুভমেন্টের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হিসেবে যার নামটা সামনে আসছে, তিনি হলেন অভিজিৎ দীপকে। তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জানা গেছে তিনি আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সাথে যুক্ত ছিলেন, আর বর্তমানে তিনি বিদেশে বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। মানে ভাবুন, একজন প্রাক্তন পলিটিক্যাল আইটি সেল কর্মী যিনি এখন বিদেশে বসে আছেন, আর সেখান থেকেই ভারতের মতো একটা দেশে এমন গ্রাসরুট লেভেলের ভাইরাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ব্যাপারটা সত্যি একটু ভাবার মতো। আর ঠিক এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণেই বিরোধীরা কিন্তু প্রবল আপত্তি জানাচ্ছেন। তাদের সোজাসাপটা দাবি, এটা মোটেও সাধারণ ছেলেপেলেদের স্বতঃস্ফূর্ত কোনো মিম পেজ নয়, বরং এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। প্রতিষ্ঠাতার আগের অভিজ্ঞতা দেখলেই বোঝা যায় যে পুরো বিষয়টার নাটাই আসলে খুব সচেতনভাবে কারো না কারো হাতে রয়েছে। তাহলে আসল সত্যিটা কি? আমাদের শেষ পয়েন্ট, মিম অর পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটা নিয়ে যে তুমুল বিতর্ক চলছে, চলুন সেটা একটু খতিয়ে দেখি।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোতে যদি একটু চোখ বুলান দেখবেন মানুষের মতামত একেবারে দুভাগে বিভক্ত। একদল খুব শক্তভাবে বিশ্বাস করে যে এটা সত্যিই যুব সমাজের জমে থাকা হতাশা আর নতুন ডিজিটাল বিদ্রোহের একটা রিয়েল রিফ্লেকশন, যাদের কথা বলার কোনো জায়গা নেই, এটা তাদেরই কণ্ঠস্বর। কিন্তু উল্টো দিকে আরেক দল বলছে, ভাই এসব কিছু না, পুরোটাই একটা সাজানো পিআর ক্যাম্পেইন। তাদের যুক্তি হলো পেজটার চকচকে গ্রাফিক ডিজাইন আর নিখুঁত প্ল্যানিংয়ে বলে দিচ্ছে এর পেছনে প্রফেশনাল লোক বসে আছে, বাস্তবে এর কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ নেই। সবশেষে তাহলে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই ককরোচ জনতা পার্টি কি শুধুই সময়ের সাথে হারিয়ে যাওয়া একটা ট্রেন্ডিং মিম, নাকি আমরা চোখের সামনে ভবিষ্যতের ডিজিটাল পলিটিক্যাল মুভমেন্টের একটা নতুন রূপ দেখতে পাচ্ছি? ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিভাবে আধুনিক গণতন্ত্রের চেহারা একেবারে চিরস্থায়ীভাবে পাল্টে দিচ্ছে, সেই চিন্তাটা আজ আপনাদের জন্যই ছেড়ে দিলাম। আজকের এই